ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা, ট্রাম্পকে নেতানিয়াহুর অভিনন্দন। আরও হামলার হুমকি যুক্তরাষ্ট্রের। ইরান ইসরায়েল সংঘাতের প্রভাব ফেলবে দেশের মূল্যস্ফীতিতে, মন্তব্য ফাহমিদা খাতুনের। দুর্বলতা রয়েছে রাজস্ব আহরণে। প্রেস ক্লাবের সামনে শিক্ষক নিবন্ধন, পরীক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া, পরীক্ষার ভাইভায় বৈষম্য, স্বেচ্ছাচারিতার অভিযোগ। 3টি নির্বাচনে অনিয়মের দায়ে শেখ হাসিনাকে প্রধান করে 19 জন সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ইসিতে অভিযোগ বিএনপির। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে রাজধানীর জানখারপুলে নিহতদের ঘটনায় পুলিশের সাবেক 4 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং গ্রাহকের বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে ভূঁইফোড় আবাসন কোম্পানি সোনার বাংলা গ্রিন সিটি। স্থানীয়দের জমি জোরপূর্বক দখল। দেখছিলেন শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি শিকা আজিজ। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব স্থাপনার মধ্যে রয়েছে ফর্দো, নাতানজ ও ইস্পাহান। জাতির উদ্দেশ্যে ভাষণে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানকে এখনই শান্তি আলোচনায় ফিরতে হবে, নয়তো আরও বড় হামলা চালানো হবে। এদিকে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার আগে সরিয়ে নেওয়া হয়েছিল পারমাণবিক উপকরণ। রায়হান কবির শুভ্র রিপোর্ট। পুরো বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব স্থাপনার মধ্যে রয়েছে ইরানের গুরুত্বপূর্ণ ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্র। হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু বিমান ব্যবহারের কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। স্থানীয় সময় শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অভিযানকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে ট্রাম্প জানান, এটি কেবল যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েল এবং গোটা বিশ্বের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় সময় শনিবার রাত 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। ভাষণে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরবর্তী কৌশল এবং এই হামলার উদ্দেশ্য ও ফলাফল নিয়ে বিস্তারিত বক্তব্য দেন তিনি। Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. ফোর্দো স্থাপনাটি অত্যন্ত সুরক্ষিত একটি কেন্দ্র হিসেবে পরিচিত। তবে ট্রাম্প যে ওপেন সোর্স গোয়েন্দা অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন, সেখানে দাবি করা হয় ফোর্দো এখন আর বিদ্যমান নেই। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই 3টি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টিভির উপ রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনী জানান, 3টি পরমাণু কেন্দ্র আগেই খালি করায় বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েনি তেহরান। এদিকে হামলার ঘটনাকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন রিপাবলিকান আইন প্রণেতা থমাস ম্যাসি। এছাড়াও হামলার কঠোর সমালোচনা করেন ডেমোক্র্যাটরা। এর আগে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি শাসনে আগ্রাসী যুদ্ধে জড়ানোর বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়াও ট্রাম্পকে সতর্ক করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র অপূরণীয় ক্ষতির মুখে পড়বে বলেও সতর্ক করেছিলেন তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়। একে জঘন্য ঘটনা আখ্যায়িত করেছে তেহরান। নিন্দা জানিয়ে হামলাকে যুদ্ধের সূচনা জানিয়ে হুঙ্কার দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। ট্রাম্পের প্রকাশ্যে সমালোচনা করেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান অনেক সদস্য। সংঘাত না বাড়িয়ে আলোচনার তাগিদ চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মেক্সিকো ও কিউবার। রায়হান কবির শুভ্রর আরেকটি রিপোর্ট। ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানজ ও ইস্পাহান, এই 3 স্থাপনায় বোমা হামলার কথা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলাকে জঘন্য কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে ইরান। দেশটির পারমাণবিক এজেন্সি জানিয়েছে, শত্রুর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এই ঘটনা নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তির লঙ্ঘন বলেও দাবি সংস্থাটির।
হামলার আংশিক দায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার উপর চাপিয়েছে তেহরান। তাদের উদাসীনতা ও সহযোগিতার মাধ্যমে আক্রমণ ঘটছে দাবি করে নিজেদের কর্মকাণ্ড এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে দেশটির পারমাণবিক শক্তি সংস্থা। হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধের শুরু বলেও মন্তব্য করেছে গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারা। ইরানে মার্কিন হামলাকে প্রকাশ্য আগ্রাসন হিসেবে উল্লেখ করে এক বিবৃতি দিয়েছে হামাস। যুক্তরাষ্ট্রের হামলায় সংঘাতের তীব্রতা ভয়াবহভাবে বৃদ্ধি ঘটাতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের এই পদক্ষেপের প্রকাশ্যে সমালোচনা করেছেন ডেমোক্র্যাট দলের একাধিক কংগ্রেস সদস্য। কংগ্রেসের অনুমতি ছাড়াই হামলা চালানোকে সংবিধান লঙ্ঘন বলে উল্লেখ করেছেন ফিলিস্তিন বংশোদ্ভূত কংগ্রেস সদস্য রাশিদা তালিব। আর একে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন ট্রাম্পের নিজ দলের আইন প্রণেতা থমাস ম্যাসি। তবে হামলার সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই হামলা ইতিহাস বদলে দেবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরান ইস্যুতে হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব আরও ঘনীভূত হতে পারে, যা আগামী নির্বাচনী রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে বলে মত তাদের। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্যান্য প্রসঙ্গ, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব দেশের মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে বলে মনে করেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। রোববার ঢাকার একটি 5 তারকা হোটেলে সিপিডি বাজেট সংলাপে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, সংকোচনশীল মুদ্রানীতির জন্য মূল্যস্ফীতি কিছুটা কমে এসেছে। এ সময় রাজস্ব আহরণের ক্ষেত্রে দুর্বলতার কথা জানিয়ে তিনি বলেন, 25-26 অর্থ বছরে যে রাজস্ব লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে তা যদি আগের ধারায় চলতে থাকে তাহলে এই অর্থ বছরেও রাজস্ব ঘাটতি দেখা যাবে। এছাড়াও বাংলাদেশের উন্নয়নে স্বাধীন পর্যালোচনার এই মুক্ত আলোচনায় সিপিডির গবেষক সহ বিভিন্ন অংশীজনরাও কথা বলেন। এই ধরনের বরাদ্দই দেওয়া হোক না কোনো, বাস্তবায়নটাই হচ্ছে মূল বিষয়। বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ঘাটতি রয়ে যায়, আমরা পরবর্তীতে দেখি এটাকে সংশোধন করা হয়, কিন্তু সংশোধনের পরেও অ্যাকচুয়াল বাজেট, সেটা আমরা জানা যায় আরো বাজেট অর্থ বছরের বেশ কিছু সময় পরে দেখা যায় যে আরো অনেক কম বাস্তবায়ন হয়। কিন্তু এরকম যদি ঘাটতি হয়ে থাকে বাস্তবায়নের ক্ষেত্রে, তাহলে যেই উদ্দেশ্যে বাজেটটা মানুষের জন্য প্রণয়ন করা হয় সেই উদ্দেশ্যগুলো তো আসলে পরিপালন হবে না। উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ 2025-26 অর্থ বছরের বাজেট পাশ হতে পারে। অধ্যাদেশ জারির মাধ্যমে নতুন বাজেট পাশ করা হবে। তার আগে অর্থ বিলে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অর্থ বিভাগ সূত্র জানায়, আজ উপদেষ্টা পরিষদের সভায় প্রস্তাবিত বাজেট পাশ হওয়ার অধ্যাদেশ জারি করা হবে। গত 2 জুন 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এতে ঘাটতি ধরা হয়েছে 2,26,000 কোটি টাকা। যদিও এই বাজেটের মোট আকার চলতি বাজেটের তুলনায় 7,000 কোটি টাকা কম। ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আলোচনার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করতে ঐকমত্য কমিশন নিজেরাও বসবে বলে জানিয়েছেন আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের 5ম বৈঠকের শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন তিনি। পূর্বের আলোচনায় অসম্পূর্ণ প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধানের মূলনীতি, নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা হবে আজকের বৈঠকে। ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী সাইফুল ইসলাম রিপন। ঐকমত্য কমিশনের বৈঠক সম্পর্কে বিস্তারিত জানাবেন।
ইশিকা, বেলা 11টায় নির্ধারিত সময়ে আজকের এই বৈঠকটি শুরু হয়েছে এবং ইতিমধ্যেই সবগুলো রাজনৈতিক দল, নিবন্ধিত অনিবন্ধিত সবগুলো আমন্ত্রিত রাজনৈতিক দলই এই বৈঠকে অংশগ্রহণ করছেন এবং আজকের বৈঠকে মূলত প্রধানমন্ত্রীর মেয়াদকাল, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী সীমানা নির্ধারণ নিয়ে যে পূর্বের অসম্পূর্ণ আলোচনা, সেই অসম্পূর্ণ আলোচনা চলবে এবং প্রথমার্ধের আলোচনায় কিন্তু প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে আলোচনা চলছে এবং এরপর ধারাবাহিকভাবে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং আজকের আলোচনার শুরুতেই কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ যেটি বলেছেন যে অনেকগুলো বিষয়েই ঐকমত্যের কাছাকাছি এসেছে রাজনৈতিক দলগুলো, কিন্তু চূড়ান্তভাবে জাতীয় ঐকমত্য তৈরি করতে গেলে সব রাজনৈতিক দলকেই ছাড় দিতে হবে, এমনটি কিন্তু আহ্বান তিনি জানিয়েছেন। এবং এই যে ঐকমত্য কমিশনের বৈঠকগুলো হচ্ছে, সেই বৈঠকগুলোর অগ্রগতি কতটুকু হলো সেই বিষয়টি পর্যালোচনার জন্য, মূল্যায়নের জন্য কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন আজকে যেটি বলেছে যে আগামী 2 দিন কোনো বৈঠক অনুষ্ঠিত হবে না এবং এর মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন নিজেদের মধ্যে তাদের যেই পর্যালোচনাটি, কাজের অগ্রগতি কতটুকু, সেই অগ্রগতিটা তারা মূল্যায়ন করবেন এবং রাজনৈতিক দলগুলো তাদের নীতি নির্ধারকদের সাথে ঐকমত্যের যেই জায়গাগুলোতে যাদের যেই বিরোধগুলো আছে কিংবা যে দূরত্বগুলো আছে, সেই দূরত্বগুলো কমিয়ে ঐকমত্যের জায়গায় পৌঁছাতে পারে কিনা সেই বিষয়টিও কিন্তু আহ্বান জানানো হয়েছে এবং সোমবার মঙ্গলবার 2 দিন এই ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতি শেষে আবার কিন্তু বুধবার থেকে জাতীয় ঐকমত্য কমিশনের যেই বৈঠক, সেই বৈঠক হবে। আজকের এই দ্বিতীয় ধাপের 5ম দিনের যে বৈঠক, সেই বৈঠকে মূলত প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং মধ্যাহ্নভোজ পর্যন্ত আগ পর্যন্ত কিন্তু এখানে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি এবং এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত কি এবং সেই বিষয়ে ঐকমত্যের জায়গা কতটুকু অগ্রগতি হলো সেই বিষয়টি জানার জন্য আমাদের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ইশিকা। সাইফুল রিপন, ধন্যবাদ আপনাকে। ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। সুষ্ঠু নির্বাচনের বাংলাদেশে শান্তিপূর্ণ ট্রানজিশন দেখতে চায় আমেরিকা, এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন চার্জ ডি অ্যাফেয়ার্সের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা জানান তিনি। বলেন, তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়াতে বাংলাদেশের সাথে অংশীদার সকল রাষ্ট্রগুলো তাদের কর্মপরিকল্পনা ঠিক করছে। আমির খসরু আরও বলেন, সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে আগামী 1 মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছানো সম্ভব। পাশাপাশি জুলাই সনদের ভিন্নমত থাকতেই পারে, কিন্তু যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সেই সংস্কারগুলো করে নির্বাচনের দিকে এগিয়ে যাবে দেশ, এমন প্রত্যাশার কথাও জানান তিনি। এই সাক্ষাতে আরও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। আগামী দিনের নির্বাচন এবং এই ক্ষেত্রে আমাদের বিএনপির প্রস্তুতি সহ আমাদের মতামত এবং তারেক রহমান সাহেবের বৈঠকটা অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, যে লন্ডনে যে বৈঠকটা হয়েছে তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে, সেই মিটিংয়ের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে, সেটাও আলোচনায় আসছে। 2 দেশের মধ্যে আরও বিভিন্ন ট্রেড কিভাবে বাড়ানো যায়, বিনিয়োগ কিভাবে বাড়ানো যায়, সেটা আলোচনায় আসছে। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা ফলাফলে বৈষম্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ফলাফল পুনর্বিবেচনা ও সনদ প্রদানের আবেদন ঢাকা প্রেস ক্লাবের সামনের পুরো রাস্তা আটকে দিয়েছে চাকরি প্রত্যাশীরা।
রোববার সকালে এদিন প্রার্থীরা সকাল 10টা থেকে অবস্থান কর্মসূচি ও সমাবেশের ডাক দেন। সারা দেশ থেকে 2000-এর অধিক প্রার্থী প্রেস ক্লাবের সামনে এখন অবস্থান করছেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন প্রায় 23,000 ভাইভা বঞ্চিত প্রার্থী বৈষম্য ও জুলুমের শিকার। অনেকেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও ফেল করেছেন। এ সময় এনটিআরসিতে বিগত ফ্যাসিস্ট সরকারের দোষর রয়েছে বলেও অভিযোগ করেন তারা। প্রেস ক্লাবের সামনে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত শিক্ষকরা রাস্তা অবরোধ করেন। পরে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সেখানে রয়েছেন সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, আন্দোলন আর অবরোধ সম্পর্কে বিস্তারিত জানাবেন। ঋষিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছিল তাদেরকে, যে আন্দোলন করছিল তাদেরকে পাশ করে দেওয়ার দাবিতে তাদের কিন্তু লাঠিচার্জ করে এবং সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জল কামান ব্যবহার করে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এবং এখন কিন্তু প্রেস ক্লাব এলাকায় মোটামুটি যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা আপনাকে একটু যদি দেখাই যে সেখানে কিন্তু রাস্তা খুলে দেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবে কিন্তু যান চলাচল করছে। যদিও এখন পর্যন্ত যারা আন্দোলনকারী তারা কিন্তু রাস্তার আশেপাশে আসলে তাদেরকে কোথাও দেখা যাচ্ছে না, মোটামুটি তারা এখান থেকে সরে গিয়েছেন। আমরা সকাল 11টার আগেই কিন্তু প্রেস ক্লাবের সামনে যে রাস্তাটি, অর্থাৎ হাইকোর্ট মোড়ের যে মোড়টি রয়েছে এবং তার সামনের যে রাস্তাটি, পুরো রাস্তাটি কিন্তু বন্ধ করে দেয় এবং পরবর্তীতে আন্দোলনকারীদেরকে আসলে কয়েক দফা এখান থেকে রাস্তা ছেড়ে দেওয়ার কথা বলা হলেও ফল প্রকাশ করছে এবং যারা ভাইরা পরীক্ষা চূড়ান্ত ভাইরা পরীক্ষা তাদের সবাইকে পাস করিয়ে দিতে হবে এমনটাই কিন্তু দাবি করছেন। এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু গত এর আগে 2 দিন তারা আন্দোলন করেছে, যদি তবে আজকে তারা যখন রাস্তা বন্ধ করে দিয়েছে তখনই কিন্তু পুলিশ সেখানে বাধা দিয়েছে এবং বড় সেখানে আমরা দেখছিলাম যে সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন এবং তারা কিন্তু আশেপাশে যে সব হসপিটাল রয়েছে সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত আমরা দেখেছি যে তারা আশেপাশের আসলে রাস্তার কোথাও সেভাবে দেখা যাচ্ছে না। পুলিশ কিন্তু পুরো এলাকাটি স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছেন এবং সেখানে অনেকটা যান চলাচল স্বাভাবিক রয়েছে। যদিও প্রেস ক্লাব এলাকায় একাধিক আসলে আন্দোলন হয়ে থাকে, ফলে সেখানে কিন্তু মানুষের যে সমাগম সেটি কিন্তু অনেকটা বেশি প্রতিদিনের মতো আজকে দেখা যাচ্ছে। তবে এমনি যান চলাচল যেটি সেটি কিন্তু অনেকটা স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিচিতি। শিকার হাসান, অনেক ধন্যবাদ আপনাকে। শিক্ষকদের আন্দোলন অবরোধ নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। সংবিধান লঙ্ঘন করে বিগত 3টি নির্বাচনে অনিয়মের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার ও সচিব সহ 19 জন এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিএনপি। সকালে নির্বাচন ভবনে দলটি নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খানের নেতৃত্বে প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা জানান। ব্রিফিংয়ে সালাউদ্দিন খান বলেন, 2014, 18 এবং 2024-এর বিতর্কিত 3 নির্বাচনে সংবিধান লঙ্ঘন করে নির্বাচন কমিশন। এতে বিএনপি নেতৃবৃন্দের নানাভাবে নির্যাতন করা হয়। বিগত নির্বাচনগুলোতে নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টরা এতে জড়িত ছিলেন বলে অভিযোগ দলটির। এই সময় আইন অনুযায়ী ইসি পদক্ষেপ নেয়ার আশ্বাসের কথাও জানান তিনি। এবং 2018 এবং 2024 সালের যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই নির্বাচন হয়েছে ফ্যাসিবাদ সরকারের অধীনে বিনা ভোটে, দিনের ভোট হাতে করেছে। আমরা জানি এই বর্তমান সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে যারা অন্যান্য নির্বাচন কমিশনারের এই যে অভিযোগটা আমরা দিলাম, ওনারা ওটা আইনগত ব্যবস্থা নেবেন।
সংবিধান লঙ্ঘন করে বিগত 3টি নির্বাচনে অনিয়মের দায়ে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 19 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি। রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দলের নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খানের নেতৃত্বে প্রতিনিধি দল এই মামলা দায়ের করেন। এ সময় সালাউদ্দিন খান বলেন, ক্ষমতাসীনদের নির্দেশে বিগত 3 নির্বাচনে সংবিধান লঙ্ঘন করে নির্বাচন কমিশন। সেই সঙ্গে মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন সহ বিএনপির প্রার্থী ও প্রচারকারীদের মারধর ও হত্যার অভিযোগ করা হয়। দিনের ভোট রাতে করে প্রধানমন্ত্রী দাবি করেছে, তার বিরুদ্ধে সহ আমরা একটি মামলার এজাহারের কপি নিয়ে এসেছি। তার মধ্যে 19 জনের নাম উল্লেখ করা হয়েছে, আরো অজ্ঞাত অনেক। এই নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে তারা সংবিধান লঙ্ঘন করার দায়ে এবং অপরাধ করার দায়ে আমরা একটা অভিযোগ নিয়ে আমরা মূল একটা এফআইআর ভারপ্রাপ্ত কর্মকর্তা শেরেবাংলা নগর বরাবর আমরা জমা দেব। জুলাই আগস্ট গণহত্যায় রাজধানীর জানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় পুলিশের সাবেক 4 কর্মকর্তা আরশাদ, সুজন, ইমন, নাসিরুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10:15টায় তাদের আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর আগে গত 3 জুন এই মামলার পলাতক 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির প্রকাশের নির্দেশ দেওয়া হয়। একটি বাংলা দৈনিক ও একটি ইংরেজি দৈনিককে বিজ্ঞপ্তি নির্দেশ দিয়ে 22 জুন পরবর্তী শুনানির দিন ধার্য করে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বেঞ্চ এই আদেশ দেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে গত 5 আগস্ট রাজধানীর জানখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গত 25 মে আমলে নেয় ট্রাইব্যুনাল। নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তার ও ব্যাটারি চালিত ইজি বাইক স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনের সাবেক 2 কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 8 জন। শনিবার রাতে উপজেলার হাজারীবাগ ও সিরাজউদ্দৌলার ক্লাব মাঠের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বন্দরে আধিপত্য বিস্তার ও অটোরিকশা স্ট্যান্ডের দখল নেওয়াকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হান্নান সরকারের অনুসারী ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশার অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে রাত 9টার দিকে উভয় পক্ষের লোকজন মুখোমুখি হলে সংঘর্ষে আব্দুল কুদ্দুস নামের একজন নিহত হন। পরে রাত 11:30টার দিকে হান্নান সরকারের বাড়ি সহ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও তার সমর্থক মেহেদিকে আটক করে পিটিয়ে আহত করে আশার সমর্থকেরা। এক পর্যায়ে স্থানীয়রা মেহেদিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আধিপত্য বিস্তার মনে হচ্ছে প্রাথমিকভাবে 2 জন মারা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য 2 জন আনা হয়েছে। সোনার বাংলা গ্রিন সিটি চটকদার নাম ও সাইনবোর্ডে এক ভুঁইফোড় আবাসন কোম্পানি। সরকারি অনুমোদনের তোয়াক্কা না করে স্বৈরাচারের সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ছত্রছায়ায় গড়ে ওঠা এই কোম্পানি হাতিয়ে নিচ্ছেন গ্রাহকের কোটি কোটি টাকা। স্থানীয় অসহায় মানুষের জমি নামমাত্র মূল্যে জোরপূর্বক দখল করে নিচ্ছে কোম্পানিটি। তাদের দখল থেকে বাদ যায়নি সরকারি খালও। শাহাদাত নিশাদের অনুসন্ধানে দেখুন বাকিটা। ঢাকার কেরানীগঞ্জে কালিন্দী ইউনিয়নে অবস্থিত দৃষ্টিনন্দন এই ফটক সোনার বাংলা গ্রিন সিটি। ওপরে চাকচিক্য থাকলেও ভেতরে পুরোটাই প্রতারণায় ঠাসা। কয়েক বছর আগেও এই জায়গায় চলতো কৃষিকাজ, ছিল ভূমি, খাল, নালা, কিন্তু চোখের পলকেই হয়ে গেছে আবাসন প্রকল্প। নেপথ্যে রয়েছে দখল বাণিজ্য, দখল থেকে বাদ যায়নি খালের জায়গাও।
এই লোকগুলোর পারিবারিক জায়গা ছিল সোনার বাংলা হাউজিং এর ভেতর, কিন্তু হাউজিং এর চারপাশ আটকিয়ে ভেতরে প্রবেশ করতে দিত না জমির এইসব প্রকৃত মালিকদের। বাধ্য হয়ে নামমাত্র মূল্যে জমি লিখে দিতে হয় হাউজিং এর নামে, কিন্তু লিখে দেওয়ার পরে প্রতারণা। ন্যায্য মূল্য তো দেয়নি, উল্টো নামমাত্র মূল্যের টাকা চাইতে গেলেও পড়তে হয় হুমকির মুখে। আঙ্গো টাকা পাই নাই ভাই, বুঝছেন, আঙ্গো মনে করেন অনেক ঝামেলার ভিতরে আছি। এই সোনার বাংলারা এরা চারোদিক দিয়ে অল করে দিছে, অল করে দিয়া আপনার আঙ্গো জায়গা মনে করেন জায়গা বাউন্ডারির ভিতরে। আর এরকম মনে করেন যে আরও অনেক মানুষের জায়গা আছে, এরা বাউন্ডারি করে রাখছে। এখন বেশ তৈরি হয়ে গেছে, বেশ তৈরি রাস্তা দেয় নাকি ভাই। এখন মনে করেন যে আমরা টাকা পাইতেছি না, আঙ্গো ন্যায্য টাকাটা পাইতেছি না। মাস খানিকের মধ্যে টাকা দিয়ে দেবে, কিন্তু এখন আর দিচ্ছে না টাকাটা। 3 বছর হয়ে গেছে, দিতেছে না। নিজস্ব বাহিনী দিয়ে হুমকি দিয়ে জোরপূর্বক দখলে নিত সাধারণ মানুষের জমি। বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখা, ওই যে অবৈধ জিনিস বাই করে দেখায়, অনেক সময় কোমরে রাখে, গেঞ্জি উঁচা করে এমনি। হ্যাঁ, ওই দিকগুলি দেখে মনে করেন একা একা দুই পারা হন লাগে। মূলত আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এমন জোর জবস্তি 4 ভাইয়ের। ইউরো বাংলা বিল্ডার্স লিমিটেডের নামে 3 প্রজেক্ট, সোনার বাংলা গ্রিন সিটি, কালিন্দী মডেল টাউন ও সোনার বাংলা আবাসিক প্রকল্প। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন। মূলত তার নেতৃত্বেই বেপরোয়া বাকি 3 ভাই সাইদ হোসেন সুমন, আব্দুর রহমান সুজন ও রাসেল, যারা প্রত্যেকেই ইউনিয়ন যুবলীগের রাজনীতিতে জড়িত। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ছত্রছায়ায় ছিল তাদের এমন দখল বাণিজ্য। জুলাই আগস্ট আন্দোলনে হত্যা মামলার আসামির তালিকায় রয়েছে এই হাউজিং এর চেয়ারম্যান। তবে বর্তমানে স্থানীয় নেতাদের ম্যানেজ করে এখনো প্রভাব বিস্তার করছে 4 ভাই চক্র। গেল এপ্রিলে 36টি রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন সনদ বাতিল করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, যার মধ্যে রয়েছে ইউরো বাংলা বিল্ডার্স। এসব কোম্পানি প্লট ফ্ল্যাট না কেনার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটি। স্বৈরাচার সরকারের সময় প্রভাব খাটানো হাউজিংটির এখনো যেন প্রভাব থামছেই না। সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো চলছে প্লট বিক্রি। শুধু তাই নয়, হাউজিং কোম্পানিটির নেই রাজুকের নকশা অনুমোদন, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ কোনো লাইসেন্স। এসব অভিযোগের বিষয়ে হাউজিং এর চেয়ারম্যান আনোয়ার হোসেনের সাথে কথা বলতে চাইলে অনেকটা গা বাঁচিয়ে পালান। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। আগামীর জাতীয় নির্বাচন পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ। রোববার সকালে টাঙ্গাইলের মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে 55তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙ্গুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। 5 আগস্টের পর কয়েকদিন পুলিশ কর্মবিরতি নিলেও দায়িত্ব নেয়ার পর নতুনভাবে পুলিশ বাহিনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নতুন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি বলেন, পুলিশ নিয়ে সাধারণত মানুষের যে ভুল ধারণাগুলো রয়েছে তা ভালো কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। কয়েক মাস পরেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনের উপযোগী একটা প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে বোঝাতে চাই, জনগণকে বোঝাতে চাই যে আমাদের যে হারানো গৌরব সেটাকে আমরা ফিরিয়ে আনার জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য সকল বাহিনী, সকল স্তরের কর্মকর্তা, জনসাধারণকে নিয়ে এই বাংলাদেশে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। নওগাঁ কুষ্টিয়ায় আবারও অস্থির চালের বাজার। এক লাফে সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে 2 থেকে 5 টাকা। সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট চালের দাম। এতে চরম বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে ভোক্তারা মিল মালিকদের সিন্ডিকেটকে দুষলেও মালিকরা দিচ্ছেন ধানের দাম বৃদ্ধি ও সংকটের অজুহাত। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা আফরোজ টুম্পার রিপোর্ট। বড় মৌসুম শেষ হতে না হতেই আবারও অস্থিরতা দেখা দিয়েছে কুষ্টিয়ার চালের বাজারে। এক লাফে সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে 2 থেকে 5 টাকা। কাজললতা চাল কেজিতে 3 টাকা বেড়ে বাজারে বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকায়। কেজিতে 2 টাকা বেড়েছে মোটা 28 চালের দামও, বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট চালের দাম। কেজিতে 4 থেকে 5 টাকা বেড়ে বাজারে বিক্রি হচ্ছে প্রায় 80 টাকা দরে। সর্বনিম্ন মোটা চালের দামও 54 টাকা।
এতে চরম বেকায়দায় পড়েছেন সাধারণ ভোক্তারা, দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। এদিকে মিল মালিকরা চালের দাম বাড়ার কারণ হিসেবে দেখাচ্ছেন ধানের দাম বৃদ্ধি ও সংকটের অজুহাত। সাধারণ মানুষজন আমরা দিনের দিন খাওয়ার মতন হয়ে যায়, আমরা ইনকাম করি কয় টাকা, সেই ধরনের চালের দাম যদি বাড়ে তাহলে তো চাল কেনা খুবই টাফ হয়ে যায় আমাদের। দবাই চাল বাজার কমে, এটা সম্পূর্ণ মিল মালিকের দোষ। আর মিল মালিক এখন সিন্ডিকেট করে, আর মিল মালিকের দাম বাড়ায়। ব্যবসায়িক যে সিন্ডিকেট যারা একেও করতেছে এদেরকে ধরে আইনি আওতায় নিয়ে আসে, কারণ আমাদের সাধারণ মানুষের চলার মতো কোনো অবস্থা নাই। চাল কিনতে যদি আমার টাকা শেষ হয়ে যায়, 75 টাকা কমে 25 কেজি বস্তা কিনছি, ঈদের পর 75 টাকা বেশি দিয়ে আমাদের সেই চালটা কিনা লাগছে। ধানের দাম বেশি, গাড়ি ভাড়া বেশি, মিলের কস্টিং বেশি, সব মিলায়ে চাউলের দাম বৃদ্ধি। এদিকে নওগাঁয় হঠাৎ করেই চালের দাম বেড়ে গেছে কেজি প্রতি 2 থেকে 4 টাকা পর্যন্ত। এতে জেলার খুচরা বাজারে ক্রেতাদের ওপর বাড়তি চাপ পড়েছে। এক সপ্তাহের ব্যবধানে 50 কেজির বস্তা প্রতি চালের দাম 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন প্রতি মনে ধানের দাম 150 থেকে 200 টাকা পর্যন্ত বাড়ায় চালের দামও বেড়েছে। প্রত্যেকটা মহাজন ধান আলো করিচ্ছে আর গুড়ান জাত করতেছে, ধানের অভাব নাই কিন্তু কেউ চাল তৈরি করিচ্ছে না, যার কারণে কোনো সমস্যা ছাড়াই দাম বেশি। 15 দিন আগে যে চালের দাম ছিল 65 টাকা, সেটা এখন 75 টাকা বিক্রি করা হচ্ছে, 72 টাকা বিক্রি করা হচ্ছে। 5 থেকে 7 টাকা 10 টাকা পর্যন্ত পার কেজি চালের দাম বেশি। মিনিকেট ও জিরাশাইল চাল মিলগেটে বিক্রি হচ্ছে 73 থেকে 75 টাকা কেজি দরে, যা খুচরায় গিয়ে দাঁড়াচ্ছে 75 থেকে 76 টাকা। কাটারি চাল মিলগেটে 65 থেকে 70 আর খুচরায় বিক্রি হচ্ছে 68 থেকে 72 টাকায়। মোটা চাল হিসেবে পরিচিত বিয়ার 28 এবং বিয়ার 29, শুভলতা ও পারিজা চালের দামও বেড়েছে। খুচরা বাজারে মানভেদে বিক্রি হচ্ছে 55 থেকে 58 টাকা কেজি দরে। এদিকে রাজশাহীতেও সব ধরনের চালের দাম কেজি প্রতি 2 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে। নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।